আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সো আজকে আমরা চলে আসলাম আমাদের কেমিস্ট্রির অধ্যায় যে 3, তাই না, পরমাণুর গঠন। এই অধ্যায়টার একবারে শেষ যে ক্লাসটা, সেই ক্লাসটা নিয়ে। সো এই ক্লাসে মূলত আমরা আইসোটোপ থেকে শুরু করবো। আইসোটোপ মোটামুটি একটা ইম্পর্টেন্ট টপিক, তোমার ইন্টারে গেলে আইসোটোপ নিয়ে অনেক কিছু পাওয়া। সো আইসোটোপ থেকে শুরু করে আমরা বাদ বাকি যা আছে এই চ্যাপ্টারে আমরা সব শেষ করে ফেলবো। তো চলো শুরু করা যাক দেরি না করে। সো আমরা যদি প্রথমে খেয়াল করি যে তোমার আইসোটোপের সংজ্ঞাটা আমরা বোর্ডে লিখে রাখছি সুবিধার জন্য, যাতে সময়টা কম লাগে। সো আমরা যদি একটু খেয়াল করি যে কি লেখা আছে, যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান। ঠিক আছে, তার মানে কি, যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে মূলত আমরা আইসোটোপ বলি। ঠিক আছে, তার মানে আমরা কি বুঝলাম, যে যেসব পরমাণুর প্রোটন সংখ্যাটা সেম থাকতেছে প্রতিবার, কিন্তু ভর সংখ্যা আর নিউট্রন সংখ্যা এই দুটো ভিন্ন থাকতেছে, সেগুলোকে আমরা কি বলি, নরমালি আইসোটোপ বলি। আরেকটা শর্টকাট টেকনিক আছে, তোমরা চাইলে মনে রাখতে পারো, যে আইসোটোপ, তাই না, আইসোটোপ তো লাস্টে কি প না, আইসোটোপের প মানে যেটা হচ্ছে আমাদের কিন্তু প্রোটন হয় প দিয়ে। আইসোটোপ মানে কি, প্রোটন সমান। ধরো আইসোটোন, বড় যখন হবে তোমরা মানে এইচএসসি তে যখন যাবা আইসোটোন শুনবা। আইসোটোন, টোন মানে কি লাস্টে কি থাকে, টোন, অনেক রাস্তা ন থাকে, মানে কি ওখানে নিউট্রন সংখ্যা সমান। এরকম আর কি, এটাও শর্টকাট একটা টেকনিক, মাথায় রাখতে পারো। যদি সংখ্যা মনে রাখতে কষ্ট হয় তাহলে ওইটার সাহায্যে তুমি ইজিলি সংখ্যা লিখতে পারবা। ঠিক আছে, আচ্ছা এরপরে যদি আমরা খেয়াল করি, আমরা কি দেখবো যে হাইড্রোজেনের 7টি আইসোটোপ আছে। ঠিক আছে, কয়টা, 7টা। তো উপরে যেগুলো আমরা কিন্তু অবশ্যই উপরে ভর সংখ্যা লিখে জানোই। তো ওরকম করে 7টা আইসোটোপ আছে, তার মধ্যে 3টা মাত্র প্রকৃতিতে পাওয়া যায়। বাদ বাকি যা আছে মানে বাকি যে 4টা, সেই 4টা কি আমরা সাধারণত ল্যাবরেটরিতে প্রস্তুত করে থাকি। ঠিক আছে, আচ্ছা। সো এরপরে আমরা যদি সামনে আগাই, আমরা এগুলো মুছে আমরা সামনে যদি আগাই, তোমরা খেয়াল দেখবে কি, যেই 3টা প্রকৃতিতে পাওয়া যায়, ঠিক আছে, সেগুলোর নাম সাধারণত আমরা বলি পোট্রিয়াম, এরপরে আমরা বলি ডিউটেরিয়াম, ঠিক আছে, এরপরে যেটা আমরা বলি সেটা হচ্ছে টিট্রিয়াম। এই 3টা কি আমাদের হাইড্রোজেনের আইসোটোপ। ঠিক আছে, তো নরমালি যদি এদের প্রতীকগুলো লিখতে যাই, অবশ্যই প্রতিটাতে কিন্তু এইচ হবে, তাই না। H1 H1, নিচে কিন্তু আমরা অবশ্যই প্রোটন সংখ্যা লিখতেছি, আর উপরে লিখতেছি কি আমরা ভর সংখ্যা। ঠিক আছে, 1 2 3, এটা হচ্ছে কি আমার প্রতীক। তো প্রোটন সংখ্যাটা কোনটা, নিচে 1 1 1। এবারে ভর সংখ্যা 1 2 3। ঠিক আছে, এরপর হচ্ছে ধরো নিউট্রন সংখ্যা। দেখো নিউট্রন সংখ্যা বের করা একবারে সহজ। তোমার নরমালি তুমি যখন ভর সংখ্যা থেকে, ঠিক আছে, যখন তুমি ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করবা, তখন আমরা ইজিলি কি পেয়ে যাব, নিউট্রন সংখ্যা। ঠিক আছে, তুমি যদি একটু খেয়াল করে দেখো, ভর সংখ্যা 1 1 বিয়োগ করলে নিউট্রন 0, 2 থেকে 1 বিয়োগ করলে 1 নিউট্রন সংখ্যা, 3 থেকে 1 বিয়োগ করলে কি হবে, 2 আমাদের নিউট্রন সংখ্যা। ঠিক আছে, তো এটা হচ্ছে কি আমাদের হাইড্রোজেনের যে 3টা আইসোটোপ প্রকৃতিতে পাওয়া যায় সেগুলা। তো আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়ে গেছো। তো চলো এটা মুছে আমরা সামনে আগে। আচ্ছা, সো আমরা এখন মূলত তোমার মনে করো যে আলোচনা করবো অ্যাটমিক মাস, আরে রিলেটিভ অ্যাটমিক মাস নিয়ে, মানে আপেক্ষিক পারমাণবিক ভর যদি বাংলা কথা বলি। ঠিক আছে, আপেক্ষিক পারমাণবিক ভর।
আপেক্ষিক পারমাণবিক ভর বলতে আমরা মূলত কি বুঝি, যে তোমার কোন মৌলের সাধারণত আর কি কোন মৌলের ভর সংখ্যা যেটা থাকে আমাদের ভর সংখ্যা, নরমালি কোন একটা মৌলের ভর সংখ্যা হলো পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন আর নিউট্রনের সংখ্যার যোগফল, তাই না? যে প্রোটন প্লাস নিউট্রন, এটাই কিন্তু আমরা মূলত কিন্তু ভর সংখ্যা বলতেছি, ঠিক আছে? এটা মাথায় রাখবা। সো এই যে ভর সংখ্যাটা যদি আমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করি, তোমরা একটা জিনিস খেয়াল করবে, আমরা কি বলছি মাত্র, যে ভর সংখ্যা হলো প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যার যোগফল। তো সেই হিসাবে যদি আমি বলতে যাই, তোমার ধরো প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা তো কখনো দশমিকে থাকে না, তাই না? সবসময় কি একটা পূর্ণ সংখ্যা অবস্থা থাকে। তো তাইলে ভর সংখ্যাটা অবশ্যই পূর্ণ সংখ্যা অবস্থায় হওয়ার কথা। কিন্তু আমরা যদি খেয়াল করি, তোমার এক্সাম্পল ধরো ক্লোরিনের কিন্তু কত 17 দশমিক, সাধারণত 17, 35.5 হয়, তাই না? এরপরে তোমার মনে করো যে কি এই দশমিকে যে আসতেছে যে 35.5, এই 0.5 কেন আসতেছে? এটাও তো একটা টেনশনের ব্যাপার, তাই না? আসলে ব্যাপারটা হচ্ছে কি, যে তোমার এই যে 35.5 পরমাণু করা যায় 63.5, এইসব যে মানগুলো পাই এগুলোকে আমরা সাধারণত পারমাণবিক ভর বলি, ঠিক আছে? আমরা একটু ডিটেইলসে বলি কিভাবে আমরা পারমাণবিক ভর বের করতে পারি। সাধারণত আমরা বলি কি, যে তোমার মৌলের, ঠিক আছে, সাধারণত আমরা বলি যে মৌলের একটা পরমাণুর ভর, ঠিক আছে, একটা পরমাণুর ভর ভাগ দিই আমরা কার্বনের, ঠিক আছে? কার্বনের 12 আইসোটোপের 12 আইসোটোপের ভরের 12/1 ঠিক আছে? এটা হচ্ছে মূলত কি আমাদের সাধারণত আপেক্ষিক যে পারমাণবিক ভর, ঠিক আছে? আপেক্ষিক পারমাণবিক ভর বের করার সূত্র কি, মৌলের একটা পরমাণুর ভর ভাগ কার্বনের 12 আইসোটোপের তোমার পারমাণবিক ভর, সেটা লিখে দিই পারমাণবিক ভরের 12/1। আমি জানি এই যে সূত্রটা লিখলাম, তোমরা যারা নতুন একবারে, ঠিক আছে, মানে যারা এই 3 অধ্যায়টা একবারে নতুন পড়তেছো, তাদের কাছে হয়তো বা একটু কনফিউজিং লাগতেছে, বা এটা দেখে একটু কনফিউজ লাগতেছে যে এত বড় সূত্র বা পরমাণুর ভর কত, এগুলো নিয়ে অনেক কনফিউশন আছে। টেনশন নেওয়ার কিছু নেই, আমরা ধাপে ধাপে সবগুলো ক্লিয়ার করে দিব, ঠিক আছে? এটা নিয়ে কোনো টেনশন নিও না তুমি। সো আমরা যদি একটু জিনিস খেয়াল করি মনোযোগ দিয়ে, তোমার এই যে পরমাণুর যে ভরটা, এটা সাধারণত তোমাদের প্রশ্নে দিয়ে দিবে, কারণ এক একটা মৌলের পরমাণুর যে ভর সেটা এক এক রকম হয়, ঠিক আছে? তো সবগুলো পরমাণুর ভর মানে কি সবগুলো মৌলের পরমাণুর ভর তো মুখস্থ রাখা পসিবল না তোমার পক্ষে, সেগুলো অবশ্যই তোমাদের ইয়েতে দিয়ে দিবে পরীক্ষাতে, প্রশ্নের ভিতরে আর কি। তো একটু যদি মনে রাখো, ফ্লোরিনের যে ইয়ে থাকে নাম কি, এটার পরমাণুর ভরটা আর কি, ঠিক আছে? ফ্লোরিনের পরমাণু ভর সাধারণত হচ্ছে 3.16 ইনটু 10 টু দি পাওয়ার 23 -23। এরপর যদি আমরা খেয়াল করি অ্যালুমিনিয়াম, যে তোমার পরমাণুর ভরটা সেটা হবে কি 4.482 ইনটু 10 টু দি পাওয়ার -23। তো এই যে পরমাণুর ভর দুইটা যে আমি লিখলাম, এই জিনিসগুলো কষ্ট করে মুখস্থ করার দরকার নেই, এগুলো অবশ্যই তুমি মনে করো যে কি তোমার যে ইয়েটা আছে প্রশ্নটা, সেই প্রশ্নটা দেওয়া থাকবে, ঠিক আছে? আচ্ছা, তোমার আরেকটা জিনিস মাথায় রাখবা, যে এটা এখন যেটা দেখাবো এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে কি কার্বনের 12 আইসোটোপ, তাই না? কার্বনের 12 আইসোটোপের যে সাধারণত আইসোটোপের পারমাণবিক ভর, পারমাণবিক ভরের 12/1 অংশ,
ঠিক আছে, এই মানটা একটু মাথায় রাখতে হবে কষ্ট করে, 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম। আচ্ছা গ্রাম লিখে দিই। হ্যাঁ, এই যে লাইনটা মাত্র লিখে দিলাম, এই লাইনটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। ঠিক আছে, এই লাইনটা যদি কষ্ট করে মনে রাখতে পারো তাহলে তুমি ইজিলি এই ধরনের যে ম্যাথস গুলো আসবে সেগুলো খুবই সহজে, খুবই ইজিলি তুমি করে ফেলতে পারবা। সো আমরা কি দেখলাম যে তোমার কার্বনের 12 আইসোটোপে পারমাণবিক ভরের 12 ভাগের 1 অংশ যেটা, সেটা হচ্ছে 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24। আচ্ছা, সো আশা করি এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেছে। একটা কাজ করি, তোমাদেরকে একটা ম্যাথ করেই দেখাই। ধরো অ্যালুমিনিয়াম, ঠিক আছে, আমি চাচ্ছি কি অ্যালুমিনিয়ামের ভর বের করবো, তোমার অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক যে ভরটা সেটা বের করবো। সো অ্যালুমিনিয়ামের ইয়েটা কত, 4.482 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23। আর কার্বনের 12 আইসোটোপের যে 12 ভাগের 1 সেটা হচ্ছে কি 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24। ঠিক আছে, চলো ক্যালকুলেটর দিয়ে এটা হিসাব করে দেখি। আচ্ছা, সো আমরা মূলত উত্তর পেয়ে গেলাম যে 27। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 27। তার মানে আমি কি বুঝতে পারতেছি, অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর যেটা সেটা হবে কি 27। আশা করি তোমরা অনেক ক্লিয়ার হয়ে গেছো। যে বড় সূত্রটা ছিল ওটা মনে রাখতে কষ্টের সমস্যা নেই। মেইনলি কথা কি যে তোমার কোন একটা মৌলের যে তোমার ইয়েটা দেওয়া থাকবে অবশ্যই, এই যে পরমাণুর ভর, আর সেই পরমাণুর ভরটাকে কার্বনের 12 আইসোটোপের 12 ভাগের 1 অংশের যে মানটা আছে 1.66 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 24, সেটাতে ভাগ করলে ইজিলি তুমি আপেক্ষিক পারমাণবিক ভর পেয়ে যাবা। ঠিক আছে, চলো আপেক্ষিক পারমাণবিক ভর বলো আর পারমাণবিক ভর বলো, তোমারটা কিন্তু একই কথা, এটা কনফিউশন হওয়ার কোনো কিছু নেই। আশা করি তোমরা এগুলো বুঝে গেছো এবং নোট করে ফেলছো। দেখো অনেকগুলো ক্লাসে বলছি, এখন এই ক্লাসে আমি আবারও বলতেছি, অবশ্যই অবশ্যই নোট করবা। ঠিক আছে, নোট করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। তোমার হয়তো বা মনের ভিতরে এরকম চিন্তা আসতে পারে যে ভাইয়া আমাদের সময় তো বেশি নাই, আমাদের সময় মাত্র হয়তো হাতে 7-8 মাস আছে, এই 7-8 মাসে নোট করে কি হবে, নোট কি আদৌ শেষ করতে পারবো, এটা একটা প্রশ্ন হবে। আবার এই নোট তো কারো কাজেও লাগবে না, আমি নিজে করতেছি পড়বো এরপরে তো শেষ, কারণ পরের বছর থেকে তো যে ইয়েটা মানে কি সিস্টেমটা, আমাদের এডুকেশন সিস্টেম পুরোপুরি চেঞ্জ, তার যারা 9-এ আছে এখন তাদের, সেটা তো কারো কাজেও আসবে না। কিন্তু দেখো এটা কিন্তু তোমার নিজের কাজে আসবে। ঠিক আছে, নিজের জন্য হইলে এটা করো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাদের কাছে যদি লাগে যে সময় কম, সময় কম, সময় শেষ করতে পারবা নাকি, তুমি অবশ্যই শেষ করতে পারবা নোট, যদি আমাদের সাথে ধাপে ধাপে আগাও। আমাদের হোসেনস ক্লাসরুম এসএসসির সাথে তুমি যদি আগাও ধাপে ধাপে, তুমি অবশ্যই নোট শেষ করতে পারবা। আর এর থেকে বড় কথা হচ্ছে যেদিন যে ক্লাসটা করে সেদিন সেই ক্লাসে নোট করে ফেললে ইজিলি হয়ে যাবে। তো চেষ্টা করবা রেগুলারিটি মেনটেন করার আর নোটটা শেষ করার। আর নোটটা খুলে না তোমারই কাজে দিবে, কারণ কি পরীক্ষার আগে তোমার কষ্ট করে পুরো বই সবকিছু পড়া না পসিবল হয় না। তুমি যদি নোটটা একটু জাস্ট খালি পৃষ্ঠাগুলো উল্টে যাও, কারণ তোমার নোটের পৃষ্ঠা উল্টাতে না বেশি সময় লাগবে না, তোমার লেখা যখন তুমি লিখবা খাতায় লিখলে অবশ্যই কিন্তু জায়গা একটু বেশি নিবে। তুমি ইজিলি ওরকম বসে বসে অনেকক্ষণ ধরে রিডিং করতে পারো না, তুমি একটা চোখ বুলে লিখতে, তুমি নিজে লিখতেছো, তুমি জানো কোন পৃষ্ঠে কি কি লেখা আছে, তো একটু চোখ বুলালি মানে পৃষ্ঠার দিকে তাকালে তুমি বুঝবা আচ্ছা এখানে কি লেখা আছে, এখানে কি লেখা আছে। তো একটা খাতা রিভিশন দিতে তোমার মনে করো যে মানে সবগুলো চ্যাপ্টারে বলতেছি আমি এভারেজ 2 থেকে 2.5 ঘন্টা লাগবে আমি মনে করি। পুরো ধরো যে কেমিস্ট্রির কথা যদি বলি, কেমিস্ট্রি ধরো 12টা চ্যাপ্টার, ধরো 12টা চ্যাপ্টারের মধ্যে 12টা চ্যাপ্টারই তুমি নোট করছো, তো সেই 12টা চ্যাপ্টারের নোট পড়ে তোমার 2 থেকে 2.5 ঘন্টা লাগবে, এর বেশি লাগবে না, লাগলে আরো কম লাগবে। ঠিক আছে, কিন্তু বই যদি পড়তে যাও 12টা চ্যাপ্টার অনেক সময় লাগবে, হিউজ। তো চেষ্টা করবা যে সময় এখন যদি কাজ কষ্ট করে পড়ে রাখো, সময় একটু বেশি লাগলো, পরবর্তীতে যে তুমি অনেক বড় একটা বেনিফিট পাবে এখান থেকে। সো অবশ্যই অবশ্যই চেষ্টা করবা নোট করা, নোট করা খুবই বেশি ইম্পর্টেন্ট। আর আমাদের হোসেনস ক্লাসরুম যারা তোমরা ক্লাস করতেছো জানোই যে আমরা রেগুলার আমাদের যে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার গুলো আছে, আমাদের সবগুলো 5টা সাবজেক্ট সায়েন্সের, সেই 5টা সাবজেক্টের ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো আমরা ইনশাল্লাহ চেষ্টা করতেছি সেপ্টেম্বরের মধ্যে শেষ করার। যদি আমরা একটু ভয় আছে শেষ করতে পারবো নাকি, কারণ এক সপ্তাহ একটু এদিক সেদিক হইতে পারে হয়তো, কারণ আমরা জানি দেশের পরিস্থিতি কতটা খারাপ ছিল। আর তোমরা এই ভিডিওটাও তখনই দেখতেছো যখন দেশের ইন্টারনেট ঠিক হয়েছে, স্টেবল হয়েছে তখন।
কারণ কি আমরা প্রায় কত, আমি আজকে ভিডিও করতেছি তো আজকে হচ্ছে তোমার 23 তারিখ। তো এখনো 23 তারিখ হয়ে গেছে, গত বৃহস্পতিবারে শুরু হয়েছে। বৃহস্পতিবারে বিকালের দিকে নেট চলে গেছে। সেই নেট আনফরচুনেটলি আমরা বাংলাদেশে এখনো, আজকে হচ্ছে তোমার মঙ্গলবার, এখনো পাইনি। সো কবে পাবো এটা ঠিক ঠিকানা নেই, পাইলে আমি অবশ্যই ভিডিওটাও তোমরা দেখতে পারবা। সো একটু একসাথে হয়তো হবে, বাট আমরা অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করব শেষ করে দেওয়ার। তোমরা যদি জেনে না থাকো যে আমাদের কোন কোন ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো এবার সবচেয়ে বেশি 5টা সাবজেক্টের মধ্যে, বা কোন কোন চ্যাপ্টার গুলো আমরা কভার দিব, সেটার ভিডিওটা হয়তো বা এই ভিডিওর উপরে এই সাইডে বা এই সাইডে আই বাটনে পেয়ে যাবা। আর এখানে যদি না পাও কোনো সমস্যা নেই, ডিসক্রিপশন বক্সে তো পেয়ে যাবা, সেখান থেকে তুমি অবশ্যই দেখে আসতে পারো যে খুবই বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো এইচএসসি 25-এর জন্য, আর কোনগুলো আমরা মূলত কভার করবো আর কি ফ্রিতে। আর এছাড়াও আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তুমি একটা লিংক পেয়ে যাবে ফর্মের, যে ফর্মে মূলত আমরা সামনে কয়েক মাস পরে যখন আমরা এই যে ফ্রিতে যে ক্লাসগুলো দিচ্ছি সবার জন্য, সেই ক্লাসগুলো শেষ করার পর আমরা রিভিশন, মডেল টেস্ট, তারপর টেস্ট পেপার সলভের যে ক্লাসগুলোতে যাব, পেইড কোর্স, সেই পেইড কোর্সের ডিটেলসও পেয়ে যাবে ফর্মে গেলে। সো আশা করি তোমরা ওইটা তো, তোমাদের যদি এই ক্লাসগুলো ফ্রি ক্লাসগুলো যদি ভালো লাগে, আশা করি তোমরা সেই ক্লাসগুলোতে ক্লাস করার জন্য ভর্তি হয়ে যাবা। ঠিক আছে, তো চলো আমরা দেরি না করে আমার সামনে আগাই। তো আইসোটোপের শতকরা হার, ঠিক আছে, আমরা এটা ডিসকাস করব যে আপেক্ষিক ভর নির্ণয়। ঠিক আছে, গড় আপেক্ষিক ভর নির্ণয়। ঠিক আছে, সো গড় আপেক্ষিক ভর নির্ণয় আমরা কি দেখতে পারি? সাধারণত আমরা একটা আইসোটোপ, ঠিক আছে, কোন একটা মৌলের একটা আইসোটোপ তো আর নরমালি থাকবে না, 2টা বা 3টা বা 4টা আইসোটোপ থাকতে পারে। সো একটা মৌলের যতগুলো আইসোটোপ থাকবে, সেই আইসোটোপ গুলো কতটুকু পার্সেন্ট প্রকৃতিতে পাওয়া যায়, সেগুলো আমরা প্রথমে গুণ করব আইসোটোপের সাথে, এরপরে সবগুলো যোগ করে 100 দিয়ে ভাগ করলে জাস্ট বেসিক্যালি হয়ে যাবে। আমি জানি আমার মুখের কথা শুনে হয়তো তোমরা অনেক কনফিউজড, সমস্যা নেই, আমরা একটা ম্যাথস করব। সেই ম্যাথটা খুবই বেশি ইম্পর্টেন্ট, অনেকগুলো সৃজনশীল আসছে, অনেকগুলো এমসিকিউতে আসছে। সো এই ম্যাথটা অবশ্যই অবশ্যই তোমরা খুবই মনোযোগের সাথে দেখবা। ঠিক আছে, আমার সূত্র হচ্ছে কি, যে তোমার P ইন্টু M প্লাস Q ইন্টু N ভাগ হচ্ছে 100। এখানে তোমার P আর Q হচ্ছে কি তোমার প্রথম আইসোটোপ, Q হচ্ছে দ্বিতীয় আইসোটোপ, আর M হচ্ছে প্রকৃতিতে প্রথম যে আইসোটোপটা আছে না, এর হার বা শতকরা হার আর কি, আর N হচ্ছে প্রকৃতিতে দ্বিতীয় আইসোটোপে হার বা শতকরা হার আর কি, আমি শর্টে লিখলাম। সো এটা, এই সূত্রটা যদি ফালাও ইজিলি তোমার কিন্তু কি এই যে গড় আপেক্ষিক ভর যেটা, সেটা নির্ণয় হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে মেইন সূত্র। আমরা আরো একটা এক্সাম্পল নিই ক্লোরিনের। ঠিক আছে, বইতে ক্লোরিন দেওয়া, আমরা ক্লোরিন নিচ্ছি। সো ক্লোরিনের নরমালি বলছে কি, যে তোমার 2টা আইসোটোপ আছে, একটা হচ্ছে মূলত কি Cl35 আর আরেকটা হচ্ছে কি Cl37। ঠিক আছে, সো তোমার এই যে Cl যে 35 সেটা পাওয়া যায় 75% প্রকৃতিতে, আর Cl37 যেটা সেটা পাওয়া যাচ্ছে তোমার 25%। সো এই ম্যাথটা কিন্তু অনেক ইজি হবে তোমার নরমালি। শর্টকাটে আমি লিখলাম তোমার আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়ালস টু, আর দেখো 35 এর সাথে কি 75 না, ভর, এই যে ভর সংখ্যাটা গুণন প্রকৃতিতে কতটুকু আছে 75 যোগ এই 37 গুণন 25। ঠিক আছে, এরপর এটা কি করবো, ভাগ দিব 100 দিয়ে। উত্তর কত পাবো আমরা? অবশ্যই 35.5 পাওয়া যাবে। ঠিক আছে, সো ম্যাথটা হচ্ছে এরকম আর কি, একবারে সহজ ম্যাথ। এটা আমি মনে করি সবার তোমাদের পারা উচিত, কারোর প্রবলেম থাকা উচিত না, প্রবলেম থাকলে এতক্ষণে ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। কারণ কি আমরা এটা করাই দিছি। আরেকবার যদি ছোট করে রিক্যাপ করি, এই যে 35 দেওয়া আছে আইসোটোপ দুইটা, একটা 35 একটা 37।
35 যে আইসোটোপ সেটা 35 নাম্বার মানে কি ক্লোরিন 35 সেটা আমাদের আছে প্রকৃতিতে কত 75%, আর 37 যেটা সেটা আছে 25%। 75 আর 35 গুণ করছি, 37 আর 25 গুণ করছি, দুইটা যোগ করে দিয়ে 100 দিয়ে ভাগ দিছি, ইজিলি আমি কি আমার 35.5টা পেয়ে গেছি। এখান থেকে কোন একটা ইনফরমেশন হয়তো বা নাও দিতে পারে, বলা যায় না তাই না। একটা ইনফরমেশন এদিক সেদিক করে দিতে পারে, আমরা চেষ্টা করবো অবশ্যই এটা যাতে পারি করতে। আচ্ছা তো চলো আমরা সামনে আগেই। এখন আমরা দেখব আপেক্ষিক যে পারমাণবিক ভর ছিল, সেই পারমাণবিক ভরের থেকে আমাদের এই যে আপেক্ষিক যে নরমাল ভর, আণবিক ভর আর কি যেটাকে আমরা বলি, সেটা নির্ণয়। ঠিক আছে, আমরা আরো শর্টে বলতে পারি, আচ্ছা শর্টে না বড় করে লিখি আমি নরমালি, আপেক্ষিক পারমাণবিক থেকে আণবিক ভর। ঠিক আছে, তো এইখানে একবারে জিনিসটা সহজ। ঠিক আছে, তোমার যেমন আমি একটা এক্সাম্পল দিলে আর ইজিলি ক্লিয়ার হয়ে যাবে, যেমন ধরো H2SO4। ঠিক আছে, সো এই H2SO4 এর আণবিক ভরটা আমরা কিভাবে নির্ণয় করবো, অবশ্যই এটা মাথায় রাখবা যে হাইড্রোজেন। সো হাইড্রোজেনের কথা যদি আমি বলতে যাই কি হবে, এখানে দুইটা হাইড্রোজেন না, হাইড্রোজেনের নরমালি থাকে 1, তো 2 একে 2। সালফার, সালফার মানে কি, সালফারের কিন্তু পারমাণবিক ভর কত সাধারণত আমরা বলি 16, তো 16 × 32। ঠিক আছে, 32 বলতেছি আমরা। এরপরে তোমার নরমালি করে অক্সিজেন, অক্সিজেন কত থাকে 16, অক্সিজেন কয়টা 4টা, 4 16, এটা যোগ এটাও যোগ, মানে 2 একে 2 যোগ 32 যোগ কত 4 16 কত হবে তোমার নরমালি হচ্ছে মানে আচ্ছা 64 হবে। সব যখন যোগ করবা তুমি দেখবা 64 32 98, 98 আছে। তাহলে আমরা কি লিখতেছি, আমাদের সালফিউরিক অ্যাসিড H2SO4 সেটার কি আণবিক ভর কত আমাদের 98। তো মূলত এইভাবেই তোমাদের বলতে পারো যে কি ইজিলি আণবিক যে ভর সংখ্যাটা সেটা আমরা পারমাণবিক সংখ্যার সাহায্যে বা পারমাণবিক ভরের সাহায্যে নির্ণয় করব আণবিক ভরটা, এতটুকুই। আচ্ছা একটু ওয়েট করো, আমি 1 মিনিট আসতেছি। আচ্ছা সো এটা একটু দুঃখের হলো সত্য, খুব একটা ইমার্জেন্সি কল আসছে আমার, এই জন্য একটু যাওয়া লাগবে আমার নিচে কাজে আর কি। সো আজকের ক্লাসটা যদি আমাদের প্ল্যান ছিল যে কি আমরা পুরোপুরি ভাবে এই ক্লাসটা একটু লং হলো ক্লাসটা আমরা শেষ করে দিব, বাট হয়তো ওরকম হচ্ছে না, আমাদের এই ক্লাসটা মনে হয় 27-28 মিনিটের ভিতরে অফ হচ্ছে। সো টেনশন নেওয়ার কিছু নেই, আর বেশি কিছু নাই আমাদের এখন, জাস্ট কিছু কিছু ইম্পর্টেন্ট জায়গার মধ্যে আইসোটোপ কিভাবে ব্যবহৃত হয় সেই ইম্পর্টেন্ট লাইনগুলো আছে, সেটা নিয়ে একটা ক্লাস আমরা নিব আর কি খুবই শীঘ্রই, মানে আগামীকালকে আপলোড হয়ে যাবে। সেই ক্লাসে হয়তো বা তোমার কত 10-12 মিনিট লাগবে। সো এটা হইলে এনাফ। সো ভালো থাকো সবাই, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, তোমাদের যদি ভালো লাগে বন্ধুদেরকে বলবা শেয়ার করবা, যাতে বন্ধুরাও তোমাদের মাধ্যমে আমাদের এই হোসেনস ক্লাসরুমের যে প্রিমিয়াম ক্লাসগুলো যেগুলো পেইড কোর্সে নেওয়ার কথা বাট তোমাদের কথা চিন্তা করে আমরা ফ্রিতে দিচ্ছি সেগুলো করতে পারে। অবশ্যই আমাদেরকে সাপোর্ট দিবা, লাইক দেওয়ার মাধ্যমে সাপোর্ট, আর সেই সাথে সাবস্ক্রাইব করার মাধ্যমে সাপোর্ট, যাতে করে আমরা তোমাদের জন্য রেগুলার ক্লাসগুলো আপলোড করতে থাকি। আর অবশ্যই আমাদের পেইড কোর্সে চেষ্টা করবো ভর্তি হওয়ার। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।